একটু নড়ে চড়ে বসুন, আশা করি শান্ত থাকবেন। আর যাদের হাড় দুর্বল, অনুরোধ করছি ভিডিওটি আপনার জন্য নয়, আপনার ক্ষতি হতে পারে। দয়া করে ভিডিওটি স্কিপ করে যান। তাহলে শুরু করি। শোষণ আর অত্যাচারের প্রতিবাদ করায় 25,000 মানুষকে পাখির মতো মেরে ফেলা হলো। আর যারা বেঁচে ছিল তাদের সন্তানদের জোরপূর্বক বিক্রি করে দেওয়া হলো দাস হিসেবে। 1915 থেকে 1975 এই সময়কালের 400 বছর ধরে চলল নারকীয় ও ভাষায় প্রকাশের অযোগ্য বর্বরতা। আপনি হয়তো ভাবছেন, পৃথিবীর বুকে কোন সে জাতিগোষ্ঠী এত বর্বর হলো? আপনার মাথায় না আসাটা খুবই স্বাভাবিক। এই ধরনের জঘন্য বর্বরতার সাথে যে জাতিগোষ্ঠীটি জড়িয়েছিল তার নাম পর্তুগিজ। টানা 400 বছর এভাবে লুটে পুটে খেয়ে দেশটিকে এক প্রকার খোলা বানিয়ে ফেলে রেখে চলে যায় পর্তুগিজরা। পর্তুগিজদের চলে যাওয়ার পরপরেই এই ভূখণ্ডটির উপর শকুনি চোখ পড়ে ইন্দোনেশিয়ার। পর্তুগিজদের 400 বছর ধরে চালানো নজিরবিহীন বর্বরতাকে পিছনে ফেলে ইন্দোনেশীয় সেনাবাহিনী এবং তাদের মদতপুষ্ট মিলিশিয়া বাহিনী মিলে পুরো দ্বীপখণ্ডটির উপরে যে নারকীয় ধ্বংসযজ্ঞ চালায় তা যেমন ক্ষমার অযোগ্য, তেমনি ভাবে ভাষায় প্রকাশেরও অযোগ্য। আজ আমরা জানব দক্ষিণ পূর্ব এশিয়ায় অবস্থানরত ইতিহাসের সর্বাপেক্ষা কপাল পোড়া দেশ পূর্ব তিমুরের বেদনাময় ইতিহাসের আদ্যপান্ত। সাথে আছি মোহাম্মদ আশরাফ আলী, বাংলাদেশ সিভিল সার্ভিসের 36তম বিসিএস এর একজন কর্মকর্তা। চলুন শুরু করি। 1915 সালে পর্তুগিজরা ব্যবসা, ধর্মপ্রচার এবং অর্থনৈতিক লাভালাভের জন্য দ্বীপ ভূখণ্ড পূর্ব তিমুরে এসে পৌঁছায়। সেখানে এসে তারা ধর্মপ্রচারের সাথে সাথে ব্যবসা বাণিজ্যে জড়িয়ে পড়ে এবং সময়ের পরিক্রমায় একছত্র আধিপত্য বিস্তার করে পূর্ব তিমুরের জনসাধারণের প্রতি। এতটাই প্রতাপশালী হয়ে ওঠে যে সেখানকার জনগণের ত্রাতা হিসাবে আবির্ভূত হয় পর্তুগিজরা। ফলশ্রুতিতে সেখানকার জনগণকে জোরপূর্বক শ্রমে বাধ্য করত। তাদের তৈরি করা করনীতির চাপে পড়ে সেখানকার মানুষদের প্রতিনিয়ত বড় অঙ্কের কর গুনতে হতো। এই নিয়ে প্রতিবাদ করায় 1911 থেকে 1912 সাল এই এক বছরে 26,000 মানুষকে পাখির মতো মেরে ফেলা হয়। পর্তুগিজদের কর্মকাণ্ড এতটাই পাশবিক ছিল যে ধূর্ত পর্তুগিজরা পূর্ব তিমুরকে চিরতরের মতো পদবনত করে রাখার জন্য তাদের শিক্ষা ব্যবস্থাকে সমূলে ধ্বংস করে দেয়। 400 বছরের ইতিহাসে যেমন সেখানে গড়ে ওঠেনি কোনো শিক্ষা প্রতিষ্ঠান, চিকিৎসা কেন্দ্র এবং অন্যান্য সাংস্কৃতিক কেন্দ্র। যা দু একটা শিক্ষা প্রতিষ্ঠান বা চিকিৎসা কেন্দ্র গড়ে উঠেছিল সেটি সম্পূর্ণই পর্তুগিজদের নিজ প্রয়োজনে। সুদূর 400 বছর পর্তুগিজদের ইতিহাস লুটে পুটে খাওয়ার ইতিহাস, আর সম্পূর্ণ জাতিগোষ্ঠীটিকে ধ্বংস করে দেওয়ার এক নীল নকশা তারা বছরের পর বছর ধরে চালিয়ে গেছে। 1975 সালে পর্তুগালের রাজনীতিতে একটি বিরাট পরিবর্তন আসে, যে পরিবর্তনের হাওয়ায় পর্তুগিজরা পূর্ব তিমুর ছেড়ে চলে যায়। পর্তুগিজরা চলে যাওয়ার সময় মুমূর্ষ রোগীর মতো ধুঁকতে থাকা পূর্ব তিমুরের বাসিন্দারা এক বিরাট আনন্দ উৎসবে মেতে উঠল, কারণ তারা বুঝতে পারছিল স্বাধীনতা আর দূরে নয়। এরই মধ্যে 1975 সালে পূর্ব তিমুরের বর্ষিয়ান নেতা ফ্রেতিলিন 1975 সালে পূর্ব তিমুরের স্বাধীনতা ঘোষণা করেন। দিনটি ছিল পূর্ব তিমুরবাসীর জন্য অনাবিল আনন্দের এক বিশাল উৎসবের, কিন্তু বিধিবাম এই আনন্দ খুব বেশি দিন তাদের কপালে সইল না। মাত্র 9 দিন পরেই প্রতিবেশী রাষ্ট্র ইন্দোনেশিয়ার সেনাবাহিনী এবং তাদের মদতপুষ্ট মিলিশিয়া মিলে দেশটির উপরে ইতিহাসের সর্বাপেক্ষা ঘৃণ্য এবং জঘন্য হত্যাকাণ্ড শুরু করে। তাদের চালানো ধ্বংসযজ্ঞ ও তাই 2.5 লক্ষাধিক পূর্ব তিমুরের বাসিন্দারা শরণার্থীতে রূপান্তরিত হয়। আন্তর্জাতিক বিশ্বকে চমকে দিয়ে ইন্দোনেশিয়া জোরপূর্বক পূর্ব তিমুরকে তাদের 27তম প্রদেশ হিসেবে ঘোষণা করে এবং 24 বছর ধরে নিজেদের আয়ত্তে রেখে চালায় অবর্ণনীয় শোষণ আর অত্যাচার। ইন্দোনেশীয় বাহিনীর অত্যাচারে পূর্ব তিমুরের 3 ভাগ লোকের 1 ভাগ লোকই প্রাণ হারান। এ যেন এক বিভৎস নরক। সেখানে হানা দেয় পৈশাচিক বর্বরতা, দুর্ভিক্ষ আর মহামারীর মতো মহাপ্রলয়ঙ্কারী সামাজিক দুর্যোগ। অকুতোভয় পূর্ব তিমুরের বাসিন্দারা তখনও শিরদাঁড়া উঁচু করে স্বাধীনতার পক্ষে একটার পর একটা আওয়াজ তুলে যাচ্ছে, কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায় কি নির্লিপ্ত আপনি কল্পনাই করতে পারবেন না। পুরো পৃথিবী একরকম একেবারে নিশ্চুপ পূর্ব তিমুরের এরূপ ধ্বংস হয়ে যাওয়াকে যেন উপভোগ করছিল। হঠাৎ নির্লিপ্ত আন্তর্জাতিক সম্প্রদায় ঘুম ভেঙে ওঠে। জাতিসংঘের প্রচন্ড চাপে ইন্দোনেশিয়া 1998 সালে গণভোট আয়োজন করতে রাজি হয়। গণভোটের দিন
প্রত্যেকটা কেন্দ্রে কেন্দ্রে বন্দুক আর নলের ঝনঝনানি ছিল ইন্দোনেশিয়া সেনাবাহিনীর চোখ রাঙানি। সবকিছুকে উপেক্ষা করে পূর্ব তিমুরের ৭৮.৫% লোক স্বাধীনতার পক্ষে রায় দেয়। রায় ঘোষণার সাথে সাথে পূর্ব তিমুরের ভাগ্যাকাশে এক নরক নেমে আসে। পুরো দ্বীপ ভূখণ্ডটির ৮০% অবকাঠামো ঘর বাড়ি পুরোপুরি মাটির সাথে মিশিয়ে দেয় ইন্দোনেশীয় বাহিনী। একই সাথে সেখানে চলে লুটতরাজ, অগ্নিসংযোগ, ভয়াবহ গণহত্যা। ইন্দোনেশীয় বাহিনী চেয়েছিল পূর্ব তিমুর তো আমাদের সাথে থাকছেই না, তাদের ইতিহাস, সংস্কৃতি, ঐতিহ্য যা আছে, যতটুকু আছে সবকিছু মাটির সাথে মিশিয়ে দিবে। তাই করেছিল। পর্তুগিজদের অবর্ণনীয় অত্যাচারে মৃতের মতো ধুকধুক করে বেঁচেছিল কোন রকম। সেই মৃতের উপরে শুরু হলো লাগাতার অগ্নিসংযোগ, লুটপাট এবং তাদের সকল অবকাঠামো গুড়িয়ে দেওয়া হলো মাটির সাথে, যেন এই দেশটি আর কখনো মাথা উঁচু করে দাঁড়াতে না পারে। জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী সেখানে অবস্থানকালে ২০০২ সালে পূর্ব তিমুর দ্বিতীয়বারের মতো নিজের স্বাধীনতা ঘোষণা করে এবং বিশ্ব মানচিত্রে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। ঘটনা এখানেই শেষ নয়। ৪ বছর পর ২০০৬ সালে সেখানকার রাজনৈতিক কোন্দলের কারণে ভয়াবহ দাঙ্গা আর গ্যাং সহিংসতা ছড়িয়ে পড়ে। পুনরায় ঘটে যায় অগ্নিসংযোগ, লুটপাট আর গণহত্যার মতো ঘটনা। তড়িৎ সিদ্ধান্তে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী পাঠিয়ে ঘটনা নিয়ন্ত্রণে নেয়। তবে সবচেয়ে ভালো খবরটি হলো দেশটিতে রয়েছে রাজনৈতিক স্থিতিশীলতা। যদিও দেশটির ৫০% মানুষ এখনো দারিদ্র্য সীমার নিচে বসবাস করে, তবে তাদের সাগরে থাকা তেল গ্যাসের খনি তারা উত্তমভাবে ব্যবহার করে অগ্রগতির পথে যাবার চেষ্টা করে যাচ্ছে। জোর প্রচেষ্টা চালিয়ে কয়েক বছর আগেই আসিয়ানের সদস্য হতে পেরেছে তারা। যদিও একথা অকপটে স্বীকার করতে আমাদের খুব বেশি সমস্যা হবে না। প্রায় ৪৫০ বছর ধরে চলা বর্বরতার কারণে দেশটি এমনি মৃতের মতো ধুকে ধুকে বেঁচে আছে। সেই দেশটি যে সহসায় মাথা উঁচু করে উন্নতির চরম শিখরে পৌঁছাতে পারবে না, সেটি জানতে আমাদের রকেট সায়েন্স পড়ার প্রয়োজন নেই। সুপ্রিয় বন্ধুরা, আমরা হয়তো পূর্ব তিমুরের জন্য তেমন কিছুই করতে পারবো না, তবে তাদের জন্য আমরা দোয়া করতে পারি। তারা তো পৃথিবীরই মানুষ। সবসময় ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমার ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে ফলো দিয়ে দেবেন। সবার জন্য একটা শুভকামনা।